ভারতের মাটিতে হাজার বছর ধরে রাজত্ব করেছে বহু বিদেশি শক্তি। তারা সম্পদ লুট করেছে, সাধারণ মানুষদের হত্যা করেছে, সম্মান কেড়েছে বহু নারীর। আর এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন ভারতের বহু বীর সন্তান। মেবারের রানা মহারানা প্রতাপ সিং ছিলেন তাদেরই একজন, যার তলোয়ারের এক আঘাতেই দুটুকরো হয়ে গিয়েছিল শত্রুপক্ষের সেনাপতির দেহ, যিনি ধন দৌলত এবং ব্যক্তিগত স্বার্থ ভুলে দেশের স্বাধীনতাকেই প্রথম গুরুত্ব দিয়েছিলেন। অবস্থা যাই হোক না কেন, কখনো তিনি তার শত্রুদের সামনে মাথা নিচু করেননি। নমস্কার বন্ধুরা, সাইক্লোপিডিয়া চ্যানেলে আমি সুব্রত মেবারের সিং মহারানা প্রতাপ সম্পর্কে আজ আপনাদেরকে জানাবো। তাই আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে যদি নতুন শ্রোতা হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। 1540 সালের 9ই মে রাজস্থানের কুম্ভলগড়ে সিসৌদিয়া রাজপুত রাজবংশে জন্ম নেন প্রতাপ সিং। তার রাজধানী ছিল চিতোর। তার মা ছিলেন মহারানী জয়বন্তাবাই। রাজা উদয় সিংয়ের 25 জন পুত্রের মধ্যে সবথেকে বড় ছিলেন প্রতাপ সিং। তবে উদয় সিং মৃত্যুর আগে তার ছোট ছেলে জগমলকে মেবারের রাজা ঘোষণা করে যান। বলা হয়, রাজা উদয় সিং তার প্রিয় পত্নী ধীরবাই ভাট্টিয়ানির অনুরোধে এই সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু জগমল সিংহাসনে বসার কিছুদিনের মধ্যেই ভোগবিলাসে মেতে ওঠে, ফলে রাজ্যে বিশৃঙ্খলা নেমে আসে। এই অবস্থায় সমস্ত সভাসদরা জগমলের বিরুদ্ধে গিয়ে প্রতাপ সিংকেই তাদের রাজা হিসাবে মনোনীত করেন। জগমল এই অপমানের প্রতিশোধ নিতে মেবারের শত্রুপক্ষ মুঘল সম্রাট আকবরের সাথে গিয়ে যুক্ত হন। আকবরের সাথে মেবারের বহু দিনের শত্রুতা ছিল। উদয় সিংয়ের শাসনকালে 1567 সালে সম্রাট আকবর 60,000 সৈন্যের একটি বাহিনী নিয়ে চিতোরের দুর্গ অবরোধ করেন। যুদ্ধে হার নিশ্চিত দেখে প্রতাপের পুরো পরিবার নগর ছেড়ে গোগুন্ডার উদ্দেশ্যে যাত্রা করেন। চিতোরের এই দুর্গটির বিশেষত্ব এই, দুর্গটি প্রায় 590 মিটার উঁচু পাহাড়ের ওপর অবস্থিত ছিল। এর দেওয়ালগুলো ছিল অনেক চওড়া। এর আগেও অনেক বিদেশি আক্রমণকারী এই দুর্গ দখলের চেষ্টা করে ব্যর্থ হয়েছে, তবে আকবরের হাতেই এই পতন ঘটে। এই দুর্গে পরপর 3 বার জওহর সংগঠিত হয়। শত্রু সেনাদের হাত থেকে নিজেদের সম্মান বাঁচাতে এক বিশাল সংখ্যক নারী একত্রিত হয়ে আগুনে ঝাঁপ দিয়ে স্বেচ্ছায় মৃত্যুবরণ করার প্রথাকে জওহর বলা হতো। রাজপুত নারীদের মধ্যে সম্মান বাঁচানোর শেষ পথ হিসাবে আত্মহনন বেছে নেওয়ার চল ছিল। চিতোরের দুর্গে প্রথম জওহর ঘটে রানী পদ্মাবতীর সময়, দ্বিতীয়বার ঘটে রানী কর্ণাবতীর সময়, আর তৃতীয়বার ঘটে প্রতাপ সিংয়ের আমলে চিতোরের পতনের সময়। সেদিন 60,000 মুঘল সৈন্যের বিপরীতে দুর্গে ছিল মাত্র কয়েক হাজার রাজপুত সৈন্য, যারা প্রাণপণ যুদ্ধ করেও দুর্গ বাঁচাতে ব্যর্থ হয়। বাধ্য হয়ে সম্ভ্রম বাঁচাতে 5,000 নারী আগুনে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করেন। নিজের চোখে এই মর্মান্তিক দৃশ্য দেখে 27 বছর বয়সী প্রতাপ সিং তীব্রভাবে মর্মাহত হন। সম্রাট আকবরের সাথে তার পিতা উদয় সিংয়ের চলমান শত্রুতা তখন থেকেই তার নিজের শত্রুতায় পরিণত হয়। দেশকে মুঘল আগ্রাসন থেকে মুক্ত করাই তখন তার প্রধান লক্ষ্য হয়ে ওঠে। তাই উত্তরাধিকার হিসাবে রাজার মুকুটের সাথে এক বিশাল দায়িত্বের বোঝাও নিজের মাথায় নিয়ে নেন মহারানা প্রতাপ সিং। রাজকীয় গুণাবলীতে কোনো অংশে কম ছিলেন না তিনি। ঘোড়সওয়ারি, অস্ত্রচালনা ও যুদ্ধনীতিতে একদম গোড়া থেকে শিক্ষা নিয়েছিলেন রাজা প্রতাপ সিং। একই সাথে উদারতা, দুর্বারতা এবং নির্ভয়তার এক অনন্য সন্নিবেশ ঘটেছিল তার মধ্যে। রাজসভাসদগণ থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই তার গুণে মুগ্ধ ছিলেন। 17 বছর বয়সে প্রতাপ সিং বিয়ে করেন বিজলিয়ার সামন্ত বংশীয় আজাদবে পানোয়ারকে। মহারানী আজাদবের পাশাপাশি তার আরও 10 জন রানী ছিলেন। ব্যক্তিগত জীবনে 17 জন পুত্র এবং 5 কন্যার পিতা ছিলেন প্রতাপ সিং। আকবরের কাছে পরাজিত হয়ে উদয় সিং চিতোর ছেড়ে এসে উদয়পুর নামে এক নতুন রাজধানী স্থাপন করেন। 1572 সালে উদয় সিং মারা যান এবং রাজার মুকুট পড়েন প্রতাপ সিং। পিতা যে জীবদ্দশায় আর চিতোর দেখতে পেলেন না, এই গ্লানি তাকে গভীরভাবে কষ্ট দিত। তবে তিনি একাই কষ্টে ছিলেন না, ছিলেন আরও একজন, স্বয়ং মুঘল সম্রাট আকবর। আকবর যদিও চিতোর দখল করেছিলেন, কিন্তু পুরো মেবারের ওপর তার আধিপত্য ছিল না। যতদিন মেবারের জনসাধারণ মহারানা প্রতাপের প্রতি অনুগত ছিল, ততদিন অবধি সমগ্র ভারতের একক জাহাঁপনা হওয়ার ইচ্ছে তার পক্ষে পরিপূর্ণ করা দুষ্কর ছিল। আকবর কয়েকবার প্রতাপের কাছে সন্ধির জন্য দূত প্রেরণ করেন, কিন্তু প্রতাপ শুধু এমন চুক্তিতেই আগ্রহ ছিলেন
যাতে মেবারের পূর্ণ সার্বভৌমত্ব বজায় থাকে। সন্ধির উদ্দেশ্যে পরপর কয়েকবার প্রতাপ সিংয়ের কাছে প্রতিনিধি দল পাঠান সম্রাট আকবর। একেবারে শেষের প্রতিনিধি দলটি নেতৃত্ব দেন আকবরের বিশ্বস্ত সেনাপতি মান সিং। মান সিং নিজেও রাজপুত ছিলেন। একজন রাজপুত হয়েও রাজপুতদের হেনস্থাকারী আকবরের পক্ষ অবলম্বন করাতে মান সিংয়ের উপর রেগে যান প্রতাপ সিং। তবে প্রতিবারের মতো এই প্রতিনিধি দলটিও ব্যর্থ হয়ে ফিরে যায়। এই ব্যর্থতা যুদ্ধ আর শান্তির মাঝে একটা মোটা রেখা টেনে দেয়। আকবর বুঝতে পারেন সন্ধি নয়, যুদ্ধের পথেই তাকে এগোতে হবে। এদিকে মহারানা প্রতাপও বুঝে যান যে আকবরের পরবর্তী ভাষা হবে অস্ত্রের ভাষা। অনিবার্য যুদ্ধের প্রস্তুতি স্বরূপ প্রতাপ তার রাজধানী, নিজের জন্মস্থান কুম্ভলগড়ে সরিয়ে নেন। জনসাধারণকে নির্দেশ দেন সব কিছু নিয়ে আরাবল্লী পর্বতের পিছনে চলে যেতে। তার পরিকল্পনা ছিল যুদ্ধটি আরাবল্লীর পাহাড়ি এলাকায় সংগঠিত করার, কারণ এই ধরনের পাহাড়ি ভূমিতে রাজপুতরা লড়াই করতে অভ্যস্ত ছিল, কিন্তু মোগলরা একেবারেই অনভ্যস্ত। এই সুযোগটাই প্রতাপ কাজে লাগাতে চেয়েছিলেন। তার একটি বাহিনী সবসময় হলদিঘাটি গিরিপথের ওপর নজর রাখত। উত্তর দিক থেকে উদয়পুর প্রবেশের একমাত্র পথ ছিল এই হলদিঘাটি। 1576 সালের 18 জুন সংগঠিত হল হলদিঘাটের সেই বিখ্যাত যুদ্ধ। আকবর তার অনুগত মান সিংয়ের নেতৃত্বে 80,000 সৈন্যের এক বিশাল বাহিনী পাঠান মহারানা প্রতাপের বিরুদ্ধে। এই বিশাল দলের বিপক্ষে প্রতাপের দলে ছিল মাত্র 20,000 রাজপুত সেনা। গোয়ালিয়রের রামশাহ তানোয়ার এবং তার 3 ছেলে ছিলেন প্রতাপ বাহিনীর প্রধান সেনাপতি। এছাড়া হাকিম খান সুরের নেতৃত্বে আফগান সেনার একটি দল এবং ভিল আদিবাসী গোষ্ঠীর একটি তীরন্দাজ বাহিনী প্রতাপের নেতৃত্বাধীন ছিল। প্রথম ধাক্কায় মোগল বাহিনীকে নাস্তানাবুদ করে দেয় রাজপুত সেনা। প্রতাপ সিং লোনা এবং রামপ্রসাদ নামে 2টি হাতিকে যুদ্ধক্ষেত্রে নামিয়ে দেন। তীর ও গোলার আঘাত অগ্রাহ্য করে এরা মোগল বাহিনীকে তছনছ করে এগোতে থাকে। সুর দিয়ে পেঁচিয়ে এক একটা ঘোড়াকে ছুঁড়ে ফেলে এরা মোগল সৈন্যদের লাশের ওপর দিয়ে এগোতে থাকে, যতক্ষণ পর্যন্ত না এদের মাহুত মোগল সৈন্যদের হাতে নিহত হয়। মহারানা প্রতাপ প্রবল বিক্রমের সাথে শত্রুদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। আকবরের এক সেনাপ্রধানকে তলোয়ারের এক আঘাতে চিরে দ্বিখণ্ডিত করে ফেলেন। হাতির পিঠে চড়ে যুদ্ধের সামগ্রিক অবস্থা দেখছিলেন আকবরের সেনাপতি মান সিং। বাম ও ডান উভয় দিকে সৈন্যদের দুর্দশা দেখে মাঝের দলটি নিয়ে এগিয়ে যান তিনি। এদিকে তাকে যুদ্ধক্ষেত্রে দেখেই ছুটে আসেন মহারানা প্রতাপ সিং। প্রতাপ তার নিজের প্রিয় ঘোড়া চেতকের মাথায় হাতির মতো কৃত্রিম শুঁড় লাগিয়ে দিয়েছিলেন। এই ভয়ানক দর্শন ঘোড়াটি চালিয়ে সরাসরি মান সিংয়ের হাতির ওপর তিনি ঝাঁপিয়ে পড়েন। তার বর্ষার আঘাত থেকে অল্পের জন্য বেঁচে যান মান সিং। পরবর্তীতে চেতক এই যুদ্ধে মারা যায়। মহারানা প্রতাপের বাহিনী এই অসম যুদ্ধে পরাজিত হতে বাধ্য হয়। হলদিঘাটে যুদ্ধের পর তিনি আরও কয়েকবার চেষ্টা করেন মেবারের দখল নেওয়ার, কিন্তু প্রতিবারই তিনি ব্যর্থ হন। এই সময়ের মধ্যে প্রতাপও চিতোর পুনরুদ্ধারের চেষ্টা চালাতে থাকেন, কিন্তু মুঘল বাহিনীর ক্রমাগত আক্রমণে তার বাহিনী একসময় দুর্বল হয়ে পড়ে। পাশাপাশি সেনা পরিচালনার জন্য প্রয়োজনীয় অর্থেরও সেই সময় অভাব পড়ে গিয়েছিল। এমন অবস্থায় ভামা শাহ এগিয়ে আসেন এবং তাকে বিশাল পরিমাণ অর্থ দান করেন। এই অর্থ 12 বছর ধরে মেবারের 25,000 সৈন্যের বাহিনীকে চালিয়ে নিয়ে যায়। 1587 সালে আকবর উত্তর পশ্চিম ভারত এবং পাঞ্জাবের দিকে তার দৃষ্টি ঘুরিয়ে নেন। মহারানা এই সুযোগে মেবারের বেশিরভাগ এলাকা পুনর্দখল করে নেন, কিন্তু চিতোর আর তিনি হস্তগত করতে পারেননি। অবশ্য জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি তার পরাজিত নগরকে পুনরুদ্ধারের আশা পরিত্যাগ করেননি, লড়াই থেকে পিছুও হটেননি। 1597 সালে এক শিকার অভিযানের সময় দুর্ঘটনায় পড়ে আহত হন মহারানা প্রতাপ। এই দুর্ঘটনাই তার মৃত্যুর কারণ হয়ে যায়। 29 জানুয়ারি 1597 সাল মেবারের এই সিংহ বীর যোদ্ধা ভারতবর্ষের অন্যতম স্বপ্নদ্রষ্টা ইহলোক ত্যাগ করেন। তিনি আমৃত্যু শত্রুর বশ্যতা স্বীকার করেননি। স্বাধীনতার জন্যই তিনি বেঁচেছেন, লড়েছেন এবং স্বাধীনতার স্বপ্ন দুচোখে নিয়েই তিনি জীবনকাল পূর্ণ করে পৃথিবী ত্যাগ করেছেন। তিনি চাইলেই অন্যান্য রাজপুত রাজাদের মতো ভোগবিলাসের জীবন কাটাতে পারতেন, কিন্তু তিনি বেছে নিয়েছিলেন সত্য আর সংগ্রামের পথ। শোনা যায় যে সম্রাট আকবরও তার মৃত্যুর সংবাদ শুনে মাথা নত করে ফেলেছিলেন, কারণ মহারানাকে তিনিও হারাতে পারেননি,
বহুবার যুদ্ধে হেরে গেলেও তার সামনে মাথা নত করেননি কখনো। অনেকে বলে থাকেন মহারানা প্রতাপ সিং যুদ্ধে হেরে গিয়েছিলেন, তবে তার কথা ইতিহাসে এত জলজল করে কেন লেখা রয়েছে? তাদের কাছে আমার প্রশ্ন, নেতাজি সুভাষচন্দ্র ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে হেরে গিয়েছিলেন, ঝাঁসির রানী লক্ষ্মীবাইও হেরে গিয়েছিলেন, তবে কি তারা বীর ছিলেন না? তারা যুদ্ধে হেরে গেলেও জিতে নিয়েছিলেন আমাদের হৃদয়। স্বাধীনতার প্রতি তাদের এই শ্রদ্ধা যুগ যুগ ধরে আমাদের হৃদয়ে থাকবে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি সম্পর্কে আপনার কি মতামত তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর পরবর্তীতে ইতিহাসের কোন অধ্যায় নিয়ে আপনি বিশদে জানতে চান তাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন।